তিয়াগো আলমাদার একমাত্র গোলে আর্জেন্টিনা উরুগুয়ের এগেইনস্টে ৩টা পয়েন্ট বের করে নিছে। প্রথমত মাঠের যে কোয়ালিটি এইটা নিয়ে একটু বলতে চাই। আসলে মাঠটা যে খুবই ভালো অবস্থায় ছিল সেটা বলার কোনো সুযোগ নাই, কিংবা সেটা বলতেও পারতেছি না। যখন একটা পাস হইতেছে, গ্রাউন্ড পাস দেওয়ার পরেও দেখা যাইতেছে যে বলটা বাউন্স করতেছে। আবার মানে একটু স্পিডি যখন পাস দেওয়ার মানে কোনো অ্যাটেম্প্ট দেখা যাইতেছে, তখনও দেখা যাচ্ছে যে আসলে বলটা যে খুবই ভালোভাবে একটা প্লেয়ার অন্য প্লেয়ারকে সাপ্লাই করতে সক্ষম হইতেছে, সেইটা বলারও কোনো কোনো কিছু নাই বা ওই রকম দেখা যায়নি। ও মানে মানে মোটামুটি বলা যায় যে মাঠের যে কন্ডিশন ছিল ঘাসের হিসাব অনুযায়ী, তো সেটা আসলে খুবই সুবিধাজনক ছিল না বলেই মনে করতেছি। আর্জেন্টিনা ফার্স্ট হাফে যে খুবই ভালো খেলছে সেটা বলতে পারতেছি না। আসলে ফার্স্ট হাফ তো যেইভাবে কাটাইছে, কিংবা প্রথম ১৫ থেকে ২০ মিনিট আর্জেন্টিনাকে যে খুবই ভালোভাবে মানে দেখতে পাওয়া গেছে সেটা না, একদম ছন্নছাড়া অবস্থায় ছিল। উরুগুয়েকে এখানে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে শুরুর দিকে তারা যেইভাবে স্টার্ট করছিল সেটা তারা মানে বেশ কিছু সময় কন্টিনিউ করছিল, সেইটা ঠিক আছে, কিন্তু তারা ধরে রাখতে সক্ষম হয় নাই, কিংবা ধরে রাখতে পারে নাই। যদি ধরে রাখতে পারতো তাহলে সেইটা আর্জেন্টিনার জন্য যে ভালো কোনো কিছুর সংকেত হয়তো, সেটা বলতে পারতেছি না। তারা ধরে রাখতে পারে নাই, এটা হইতেছে তাদের সবচেয়ে বড় উইক পয়েন্ট। আর একটা মাত্র গোল স্কোর করতে পারছে, তাও আউটসাইড অফ বক্সের বাইরে থেকে কিক করছে। তাদেরকে যে ডিফেন্সটা ভেঙে আর্জেন্টিনার ফরওয়ার্ডরা যে ভেতরে ঢুকতে পারছে, বা মানে গোলকিপারকে বিট করে ডিফেন্ডারদেরকে একদম পাসিংয়ের মধ্য দিয়ে বিট করে স্কোর বের করে নিতে তো সক্ষম হয় নাই, সেটা তো দেখা গেছে। সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারে নাই। ফরওয়ার্ড লাইনটা যে খুবই ভালোভাবে ওয়ার্কআউট হয়েছে সেইটা বলতে পারতেছি না। আশা করছিলাম যে হয়তো ভালো মানের আরও ভালো কোনো কিছু দেখতে পাবো, কিন্তু সেটা হয় নাই। তো এই জায়গাতে আর্জেন্টিনার অনেক বড় একটা মানে সমস্যার জিনিস ছিল। অবশ্য পূর্বেও কিছুটা অনুমান করার মতো ছিল, কারণ তিয়াগো আলমাদা, সিমিওনে আর আলবারেজ এই তিনজন স্টার্ট করছে। এই তিনজন যে আগেও ম্যাচ খেলছিল, কিংবা আগে তারা নিজেদের মধ্যে এইরকম অফিসিয়াল মিনিটে পার্টিসিপেট করার যে তাদের রেকর্ড আছে সেই রকমও না। তো মানিয়ে নিতে সমস্যা হয়েছে। আবার তাদের মধ্যে তাদের কাছ থেকে ভালো ভালো কিছু জিনিস পাওয়া গেছে, সেইটা ঠিক আছে, কিন্তু ওভারঅল হিসাব অনুযায়ী তাদের তিনজনের যে বন্ডিংটা বা কম্বিনেশনটা, সেইটা আমার কাছে কোনোভাবেই পছন্দ মানে হচ্ছে না বা হয়নি। তো এই তিনজন আমার কাছে মনে হয় যে সামনে ব্রাজিলের এগেনস্টে ম্যাচ আছে, এই তিনজনকে নামানোটা আমি প্রেফার করব না। তবে সেটা তো আসলে সামনে সময় বলে দিবে যে কি হয় না হয়। তো উরুগুয়ে তারা খুবই ভালোভাবে দারুণভাবে স্টার্ট করছিল, তাদের রিদমটা তারা ধরে রাখতে পারে নাই, এটা হইতেছে তাদের সবচেয়ে বড় দুর্বল জায়গা বলে মনে করতেছি। তারা খুবই স্ট্রংলি তাদের খেলাটা নিচ থেকে বিল্ড করে করে আগানোর যে প্রসেসটা, সেইটা মানে শুরুর দিকেই দেখাইতেছিল। 2 মিনিটস, 3 মিনিটস, 5 মিনিটস, 7 মিনিটস এইরকম সময়ও দেখা গেছে। আর্জেন্টিনার প্লেয়ার্সগুলো তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ছিল, কিংবা অনেকটাই দেখা গেছে যে নিঃস্ব অবস্থায় আছে। অনেকক্ষণ তারা নিজেদের পায়ে বল রেখে পাসিংয়ের মধ্য দিয়ে, কিংবা মোটামুটি ডমিনেট কন্ট্রোলের উপরেই রাখছিল আর্জেন্টিনাকে। শেষমেশ তারা সেটা ধরে রাখতে পারে নাই। আর্জেন্টিনার কাছে একটা সময় ম্যাচের কন্ট্রোলটা চলে যায়, এবং দেখা যায় যে মানে বেশ ভালোভাবেই আর্জেন্টিনা তাদের মানে টিম ওয়ার্কটা ভালোভাবেই করতে পারতেছিল। আর সেইটার মধ্য দিয়েই তারা উরুগুয়েকে মানে আর্জেন্টিনা উরুগুয়েকে নিয়ন্ত্রণ করতে আরম্ভ করে, এবং একটা গোল পায় হুলিয়ান আলভারেজের অ্যাসিস্ট থেকে। পাসিং হয়েছে, আর্জেন্টিনা ভালো ভালো পাস করছে, মানে প্লেয়ার্সগুলা মানে চান্স ক্রিয়েট করে নিতে পারার যে, বা চান্স ক্রিয়েট করে দিতে পারার বা দিতে চাওয়ার যে মেন্টালিটিটা, সেটাও দেখা গেছে। কিন্তু গোল অবশ্য আরও বেশি হওয়ার হয়তো হইতে পারতো, বা আরও বেশি হওয়ার কথা ছিল, যদিও মাত্র একটা হয়েছে। একটা, তাও ওইটা বক্সের বাইরে থেকে কিক নেয়ার কারণে গোলটা আসছে। যদি ওটা কিক নেয়ার ডিসিশন না নিত,
ওইটা যদি কিক না করে চাইতো যে পাস করে দিতে কিংবা আরও ভেতরে ঢুকার মানে টার্গেট নিত, তখন তখন হয়তো দেখা যাইতো যে আসলে আর গোল পাওয়া হয়ে উঠতো না। তো বক্সের বাইরে থেকে কিক নেওয়ার যেই মানে ডিসিশন নেয়া, সেটা অবশ্যই ভালো ছিল। আর কিকটাও দারুণ ছিল, এই জন্য গোলকিপার আর সেটা ফিঙ্গার ফিঙ্গার টাচ করতে পারে নাই। যদি পারতো তাহলে হয়তো সেটা বের হয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারতো। তো উরুগুয়ে এর আমার কাছে মনে হয়েছে যে তাদের যেই মানে মিড এবং মিড ডিফেন্স এবং ফাইনাল থার্ড, এই তিনটা জায়গার মধ্যে থেকে বিশেষ করে আমার ডিফেন্সকেই বেশি স্ট্রং মনে হয়েছে। কারণ আর্জেন্টিনার প্লেয়ারগুলা দেখা গেছে যে অনেক সময় মানে মানে অ্যাটাকিংয়ে গেছে ঠিক আছে, কিন্তু অ্যাটাকিংটা ওইভাবে বিল্ড করতে পারে না এই ডিফেন্সের কারণে। তো উরুগুয়ের ডিফেন্সরা মানে ডিফেন্ডাররা সেটা ভেঙে দিচ্ছে কিংবা সুবিধা করতে যাতে করে উঠতে না পারে আর্জেন্টিনার প্লেয়াররা, সেটার জন্য তারা বাধা দিচ্ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা সাকসেস হইতেছিল। যদিও তারা একটা কনসিড করছে, এই জন্য 3টা পয়েন্ট লুজ করছে, যার কারণে তাদের সাকসেসফুল হওয়া না হওয়ার হিসাবটা আর সামনে আসবে না, যেহেতু তারা মানে লুজ করছে 3টা পয়েন্ট নষ্ট মানে পায় নাই। সেই হিসাব অনুযায়ী বলা যায় যে পুরো টিমই তারা অনেকটাই মানে কন্ট্রোলের উপরেই ছিল। আর্জেন্টিনা ডমিনেট করছে, এটা অবশ্য অনেকটাই পূর্ব অনুমান করবার মতোই ছিল যে উরুগুয়ে ডমিনেটের উপরেই থাকবে। এবং তবে ম্যাচ শেষে ওইভাবে বলা যাইতেছে না, কারণ শুরুর দিকটা আর্জেন্টিনার জন্য এলোমেলো অবস্থায় ছিল। আস্তে আস্তে গিয়ে সময়ের সাথে সাথে সেটা আর্জেন্টিনার দখলে যায় এবং উরুগুয়ে তাদের ব্যালেন্সটা নষ্ট করতে থাকে বলেই মনে করতেছি। তো আর্জেন্টিনা এর জন্য এই যে যেই মিড কিংবা ফাইনাল থার্ড নিয়ে নামছিল, এইরকম অবস্থাও ব্রাজিলের এগেনস্টে সামনের ম্যাচটাতে হয় কিনা কিংবা এইভাবে নামে কিনা, সেটা তো আসলে সময়ের একটা বিষয়, সেটা দেখা যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে চেঞ্জিংয়ের প্রয়োজন আছে কিংবা একটু পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, যে এটাই থাকবে নাকি চেঞ্জ লাগবে। আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা নিয়ে কোচিং স্টাফরা কাজ করবে। সিমিউনেকে স্টার্টিংয়ে দিবে কি না সেটা নিয়েও চিন্তাভাবনা করা দরকার। কারণ আমরা দেখছি নিকো গঞ্জালেসকে সাবস্টিটিউট বেঞ্চ থেকে পাঠানো হয়, সে তাকে স্টার্টিংয়ে দেওয়া যেতে পারে বলে মনে করতেছি। সিমিউনে এর সময়ের প্রয়োজন আছে। ব্রাজিলের এগেনস্টে যদি তাকে স্টার্টিংয়ে দেওয়া হয় তাহলে সে কী করবে না করবে সেটা যেমন একটা প্রশ্ন। আবার আজকের ম্যাচটা দেখে সিমিনিওকে যে খুবই ফিট অবস্থায় মনে হয়েছে, ফিট বলতে সে টিমের সাথে ফিট করতে পারছে বলে মনে হচ্ছে না। এই জন্য বলতেছি ব্রাজিলের এগেনস্টে তাকে না দেওয়াটা বেটার হবে। স্টার্টিংয়ে যদি নিকো গঞ্জালেসকে দেওয়া হয়, তারপর বেঞ্চ থেকে আসলো সিমিওনে, তখন হয়তো গিয়ে সেটা তার জন্য আরও সুবিধাজনক হইতে পারে। তো আলমাদা সে আগেও মিনিট খেলার সুযোগ পাইছে, আগেও এই টিমের সাথে খেলছে। ও এই টিমের যেই প্লেয়ার্সগুলা প্লেয়ার্সগুলোর সাথে কীভাবে কানেকশন তৈরি করে নিতে হয়, ওইটার ক্রিয়েশনটা কীরকম হইতে পারে, প্রসেসটা সিস্টেমটা, ওইটা সম্পর্কে তার ধারণা আমার কাছে মনে হয় যে পরিষ্কারই আছে। আর পরিষ্কার থাকার কারণে আজকে মানে ম্যাচের মধ্যেও তার বেশ কিছু পরিমাণ পাসিং কিংবা ড্রিবলিং ওইগুলাও তার দেখা গেছে তার কাছ থেকে। অবশ্যই এগুলো পূর্বেও আশা করার মতো ছিল, কারণ তিয়াগো আলমাদা আমরা দেখছি যে আগেও সে যখন আর্জেন্টিনায় মানে খেলার সুযোগ পাইছে ম্যাচে, তখনই সে নিজেকে মানে খুব ভালোভাবে স্ট্যান্ড করতে চাইছিল এবং বেশিরভাগ সময় সে পারছে। আজকের ম্যাচটাতে তো মাত্র একটা গোল আসলো, বক্সের বাইরে থেকে সুন্দর কিক ছিল, ভালো কিক। ওইটা তো আসলে মানে ওই রকম স্কোর যে খুব বেশি পরিমাণ দেখা যায়, যদিও মডার্ন ফুটবলে বর্তমান সময়ে দেখা যায়। তো এটা স্কোরটা অবশ্যই ভালো ছিল, গোলকিপার ওইটা টাচও করতে পারে নাই ওইভাবে। তো স্কোর বের করে নিচ্ছে। আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এগেনস্টে অবশ্যই তিয়াগো আলমাদা স্টার্টিং 11 সে ডিজার্ভ করবে, যেহেতু লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি তারা নাই। যেহেতু এই প্লেয়ার্সগুলো দলের বাইরে অবস্থান করতেছে, সেহেতু তিয়াগো আলমাদা সে সুযোগ পেয়েই নিজেকে ভালোভাবেই দাঁড় করাইছে। ব্রাজিলের এগেনস্টেও তাকে অবশ্যই প্রেফার করা দরকার হবে বলে মনে করতেছি। সিমিওনের জায়গাটা চেঞ্জিং দরকার, তবে শেষ পর্যন্ত কী হয় না হয় সেটা তো অবশ্য দেখতে হবে। আর হুলিয়ান আলভারেজকে দেখে একটু টায়ার্ড মনে হয়েছে,
একটু মানে তাকে ক্লান্ত অবস্থায় দেখা গেছে, যদিও শুরুর দিকে ক্লান্ত অবস্থায় মনে হয়নি, সময় যত গড়াইছে ততই মনে হয়েছে যে সে একটু ক্লান্ত হয়ে পড়তেছে। তো আমরা যখন লাউতারো মার্তিনেজকে দেখি, সে যখন থাকে তখন হুলিয়ান আলভারেজকে সাব করে তাকে পাঠানো হয়। তখন দুইজন একসাথে মানে দুইজন উঠানামা করে খেলে ম্যাচটা কভার করে ফেলা হয়। তখন একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, যেহেতু লাউতারো মার্তিনেজ নাই, সেহেতু এই জায়গাতে অবশ্যই হুলিয়ান আলভারেজকে একটু বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে এবং দায়িত্ব নিতে হবে, কিছু করার নেই। আর এটাও সুযোগ বলেই মনে করতেছি, হুলিয়ান আলভারেজের জন্য এটা বিশাল সুযোগ বলে মনে করতেছি। যখন দায়িত্ব এমনিতেই অটোমেটিক্যালি উপরে চলে আসে, তখন সেটা কিভাবে পালন হইতেছে না হইতেছে ওইটার উপরে অনেক কিছুই নির্ভর করে। এবং দায়িত্বটা যদি যথাযথভাবে পালন করা যায়, তাহলে সামনের সময়ে গিয়ে দেখা যায় যে আসলে ভরসার জায়গা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। তো সেইটা আরও বেশি মর্যাদা বাড়িয়ে দেয়। তো হুলিয়ান আলভারেজ ব্রাজিলের এগেনস্টে আমার কাছে মনে হয় যে ফুল টাইমে খেলার সুযোগ পাবে যদি সে মানে ফিট থাকে। ফিট বলতে এখন তো সে সুন্দরভাবেই ম্যাচটা শেষ করছে, ট্রেনিং সেশন আছে, ওইখানে যদি সে ঠিকঠাক মতো থাকতে পারে, রিকভার যদি ঠিকঠাক মতো হয়ে যায়, তাহলে তো অবশ্যই পুরো 90 মিনিটই তাকে দেখা যাওয়ার মানে ইচ্ছা আছে, বা দেখতে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা তো অবশ্যই আছে, সময় মতো দেখা যাবে। আর মাঝখানে পরিবর্তন আমার কাছে মনে হয় যে মাঝখানে যদি ডিপলকে দিয়ে স্টার্ট করানো হয়, তাহলে সেটা হয়তো ভালো হইতে পারে। তবে লিওনেল স্কালোনি এই জায়গাতে কী পরিবর্তন নিয়ে আসেন না আসেন সেইটা একটা বিষয়। আর ব্যাকলাইন অবশ্যই ঠিক আছে, ব্যাকলাইনে এখানে আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছি না, সেটা ঠিক অবস্থায় আছে। উরুগুয়ের এগেনস্টে এই জায়গাটা অবশ্যই ঠিক ছিল। তবে ফাইনাল থার্ডে অবশ্যই পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, সেটা মানে খেয়াল রাখা দরকার। আর নিকো গঞ্জালেস তো সে রেড কার্ড পাইছে, সামনের ম্যাচ মিস করবে খুব সম্ভবত, খুব সম্ভবত না, নিশ্চিত একটা রেড পাইলে তো নেক্সট ম্যাচটা মিস হয়, তো ব্রাজিলের এগেনস্টে সে খেলতে পারবে না। এটা তার জন্য অবশ্যই খারাপ বিষয়, কারণ একটা একটা প্লেয়ার কোনোভাবেই চাইবে না যে সে ইম্পর্টেন্ট ম্যাচে এইভাবে মাঠের দলের বাইরে থাকতে। তো সে যেটা হয়েছে তো হয়েছে, অন্য প্লেয়ার যারা আছে তাদেরকে দিয়ে কভার করতে হবে। প্যালাসিওসকে আমরা দেখছি বালের দিকে দেখছি যে তারা বেঞ্চ থেকে আসছে, ব্রাজিলের এগেনস্টে হয়তো তারা খেলার সুযোগ পাইতে পারে, যদি পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে যায়, তাহলে তো সেটা অবশ্যই তাদের ফেভারে থাকবে। আর তিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ এই দুইজন আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এগেনস্টে ফুল মিনিটে খেলার মানে সুযোগ থাকতে পারে। যেহেতু হুলিয়ান আলভারেজকে নিয়ে বললাম, তো হুলিয়ান আলভারেজের অবশ্যই দায়িত্ব এমনিতেই বেশি আছে, তাকে অবশ্যই সম্পূর্ণ সময় দেখা যাওয়ার একটা উপক্রম তৈরি হবে বলে মনে করতেছি। আজকের ম্যাচটাতেও সে অনেক কঠোর পরিশ্রম করছে, তার অ্যাসিস্ট থেকে গোলটা আসছে, অ্যাসিস্টটাও যে কম তাও না, ওইটা বলটা মানে যেভাবে সে মানে মানে ভেতরের দিকে ঢুকিয়ে দিছে বা ওইটা ছেড়ে দিছে, আর বলটা পাস করার যে সে যেই চিন্তা নিয়ে পাস করছে, কিংবা সে যেই মেন্টালিটি নিয়ে পাস করছে, ওইটা দেখেই মনে হয়েছে যে সেও চায় যে ওই বলটা যাতে আউটসাইড বক্সের বাইরে থেকে যদি কিক করতেও চায়, সেটা যাতে হয়। তো এটাই হয়েছে শেষ পর্যন্ত। তো তিয়াগো আলমাদা আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এগেনস্টে মানে মোটামুটি 75 মিনিটস বা 70 মিনিটস খেলার সম্ভাবনা অবশ্যই থাকবে, যদি সে ঠিকঠাক মতো রিকভার করে মানে ম্যাচে ফিরতে পারে। আর উরুগুয়ের এগেনস্টে ওভারঅল এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে খুবই ইম্পর্ট্যান্ট। যদিও শুরুর দিকে আর্জেন্টিনা নিজেদেরকে ওইভাবে মেলে ধরতে পারে নাই, তবে সময়ের সাথে সাথে গিয়ে ম্যাচের কন্ট্রোলটা আর্জেন্টিনার কাছে যায় এবং উরুগুয়ে আস্তে আস্তে ডমিনেট হইতে থাকে। তো উরুগুয়ে চাইলে মানে উরুগুয়ে যতটুকু তাদের করা দরকার, তারাও যথেষ্ট পরিমাণ ভালো খেলছে, কিন্তু স্কোর পায় নাই। আর্জেন্টিনা ডিফেন্সটা ভেদ করতে পারা তাদের কাছে সহজ ছিল না, এবং সেটা তারা করতেও পারে নাই। অবশ্য তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। আর আর্জেন্টিনার নেক্সট ম্যাচটা ব্রাজিলের এগেনস্টে কতটুকু পরিমাণ পরিবর্তন আসে সেটাও একটা বিষয়। আমার কাছে মনে হয় যে খুব বেশি পরিমাণ স্টার্টিং গেম কিংবা স্কোয়াডে পরিবর্তন আসবে না, তবে সেটা সময় বলে দিবে আসলে কীরকম হইতে পারে।